দেশের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ন্যায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য সর্বদা সচেষ্ট আছে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ এবং হত্যাসহ আরও যেসব অপরাধ সংঘটিত হয়, এই অপরাধগুলোকে প্রতিহত করার জন্য আমরা নিরলসভাবে আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা অবগত আছেন যে গতকাল রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডক্টর আহমেদ হোসেন কয়েকজন দুর্বৃত্তকারী দ্বারা আকস্মিক হামলার শিকার হন। তিনি বিকাল 4টার দিকে অফিস শেষ করে ক্যান্সার হাসপাতাল থেকে তার বাসায় ফেরার উদ্দেশ্যে ব্র্যাক ইউনিভার্সিটির যে পুরনো ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসের পেছনের গলি দিয়ে তার বাসায় ফিরে যাচ্ছিলেন। উনি হেঁটে হেঁটে বাসায় ফিরছিলেন, এর ভেতরেই 2 থেকে 3 জন সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায় এবং তার হাত ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে জখম করে। এই ঘটনার পরবর্তীতেই তাকে প্রথমে জাতীয় ক্যান্সার হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। উনি চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং এই ঘটনায় জড়িত ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালের পক্ষ থেকে প্রশাসনিক কর্মকর্তা বাদী হয়ে রাজধানীর বনানী থানায় অজ্ঞাতনামা 8-10 জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করে। উক্ত ঘটনায় জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের গোয়েন্দা বাহিনী সাথে সাথেই মাঠে নেমে যায়। আমাদের নজরদারি বৃদ্ধি করি এবং আমরা সাথে সাথেই যে তথ্য প্রমাণ হাতে পাই তার ভিত্তিতে আমাদের কাজ শুরু করে দিই। এরই ধারাবাহিকতায় র্যাব 1 এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে আজ 21 এপ্রিল 2026 তারিখে ঘটনার সাথে সম্পৃক্ত 5 জনকে গ্রেফতার করেছি। এর মধ্যে শরীফুল আলম করিম দক্ষিণখান থেকে, আমিনুল ইসলাম কালু, সাজ্জাদ বদি এবং সালাউদ্দিনকে বাড্ডা এলাকা থেকে এবং আরিফুজ্জামানকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যে 5 জন আসামি আছেন তাদের নামে দেশের বিভিন্ন থানায় 1 বা একাধিক মামলা আগে থেকেই আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে জাতীয় ক্যান্সার হাসপাতালের বিভিন্ন কাজে টেন্ডার পাওয়ার বিরোধে এই ঘটনাটি ঘটেছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, গ্রেফতারকৃত সকল ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অতীতে যেভাবে আপনারা বিভিন্ন অপরাধ বিষয়ক কর্মকাণ্ডে আমাদের সাথে ছিলেন, আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন, আমরা আশা করব ভবিষ্যতেও আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা যে কাজগুলো করছি এই কাজগুলোকে দেশবাসীর সামনে উপস্থাপন করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার সাথে এখানে অপারেশন করেছিল র্যাব 1, তো র্যাব 1-এর অধিনায়ক এখানে উপস্থিত আছেন, উনি আপনাদের এই বিষয়গুলো সম্পর্কে এটা মেনলি টেন্ডারের জন্য যে গ্রুপগুলো ওখানে ছিল তাদের 2টা গ্রুপের মধ্যে একটা আন্তঃদ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের কারণে তাদের ইন্টারনাল তারা কিছু ভাড়া করা সন্ত্রাসী ব্যবহার করে। এখানে দলীয় পরিচয় আসলে কেউ নেই, ভাড়া করা সন্ত্রাসীর মাধ্যমে কার্যক্রমটা সম্পন্ন করে। আমার কাছে মনে হয় এটা আরো একটু তদন্ত করতে হবে। এটা একটা দ্বন্দ্বের, তার উপরে কোনো আক্রোশ থাকতে পারে এই গ্রুপগুলোর, তার উপরে এটার উপর ভিত্তি করে তারা এরকম কার্যক্রমটা করেছে আর কি। আমরা আমাদের কাছে যে ইনিশিয়াল প্রাথমিক যেটা আমরা পেয়েছি, এখানে মেনলি 2টা গ্রুপের নাম আমাদের কাছে এসেছে। একটা হচ্ছে রুবেল ইএমই ট্রেডার্স, আর একটা হচ্ছে মোনায়েম গ্রুপ। এই 2টার মধ্যেই এই টেন্ডারটা পাওয়া নিয়ে একটা প্রতিযোগিতা ছিল আর কি। গতকালকে ঘটনার পরপরই প্রতিশোধে বিদেশি নাম্বার থেকে একাধিকবার মুক্তি বা
এই টেন্ডার সংক্রান্ত নানা ধরনের ভূমিকা হচ্ছিল, এই ঘটনাটা সেটা আসলে কারা থেকে দিচ্ছিল বা কে দিচ্ছিল, এই বিষয়টা কি আপনারা জানতে পেরেছেন? আমরা এই ঘটনা ঘটার পরে আমাদের অফিসার হাসপাতালে গিয়ে ওনার সাথে কথা বলে, তো এটাই ছিল আমাদের সূত্র যে কারা তাকে হুমকি দিচ্ছে। ওখান থেকে আমরা কিছু ক্লু পাই, সেটার উপরে ভিত্তি করে কিন্তু আসলে আমাদের অপারেশনটা সাকসেস হয়েছে। বিদেশি লোকটা কে বা বিদেশি নাম্বার ব্যবহারকারী কে বা কোন সরকার? আমাদের প্রাথমিক তদন্তে যেটা আসছে, বর্তমানে বিদেশে যে আছে সে হচ্ছে রুবেল, তারই পক্ষে কাজ করেছে যে নামটা আমরা বললাম বাংলাদেশে করিম। কত টাকা টেন্ডার এখন কবে এসেছেন ডেটটা? এটা আমাদের কাছে তথ্যটা সঠিক নেই। আর মেনলি মাত্র 20,000 টাকার ভাড়া করা সন্ত্রাসী মাধ্যমে এই কার্যক্রমটা সংগঠিত হয়েছে। আপনি বলছেন যাদেরকে ভাড়া করা হয়েছে তাদের রাজনৈতিক সম্পৃক্ততা পাওয়া যায়নি, তবে যারা সমস্ত ভাড়া করেছিলেন তাদের সম্পর্কে কি ইনফরমেশন পেয়েছেন? পলিটিক্যাল কোনো ইনভলভ আছে? না, এটা আর একটু তদন্ত করে দেখতে হবে, আমাদের কাছে এরকম কোনো তথ্য এখন নেই। আচ্ছা, এই যে বিদেশ থেকে যে কর্মী ছিলেন তার কি কোনো আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী গ্রুপ বা আমাদের বাংলাদেশে তো অনেক সন্ত্রাসী তাদেরকে বাইরে রয়েছে, এদের সাথে কোনো ইনভলভমেন্ট আছে কি? এটা একটু তদন্ত করে আমাদেরকে দেখতে হবে। আমরা জাস্ট ইনিশিয়ালি ঘটনাটা ঘটেছে গতকালকে, আমরা আজকের মধ্যে আমাদের যে মেইন টার্গেট ছিল আসামিদেরকে মানে এর সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে ধরা, আমরা 5 জনকে আমাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আর এটার বিস্তারিত আরেকটু আমাদের কাজ করতে এটা কোন দেশের? কোন দেশের? আপনারা যাদেরকে গ্রেফতার করতে যে 5 জন, সেই 5 জন কি ধারা করা সন্ত্রাসী? 2 জন। তারা বিদেশে থাকা রুবেল এই কাজটা কাকে দিয়ে করাইছে? করিম। শরীফুল ইসলাম করিম করিম কি গ্রেফতার আছে? গ্রেফতার হয়েছে। তারা কি শুধু টেন্ডারের জন্যই, মানে আপনি বলছেন যে অনেকগুলো মামলা আছে, মানে টেন্ডারের ক্ষেত্রে তাদেরকে ভাড়া করা হবে নাকি অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ড করা হবে? এটা একদম মানে কি বলবো, যে জাস্ট আমরা তাদেরকে ধরে মানে চলে আসছি। আমরা আসলে আরো ইন্টারভিউ করতে হবে, এটা নিয়ে আরো তদন্ত হবে, এটা আরেকটু সময় লাগবে। মামলাগুলো আছে সেগুলো কি ধরনের? অতীতে যে মামলাগুলো আছে সেগুলো কি ধরনের? আচ্ছা, কোন দেশ থেকে? এটাও তো কোন দেশ থেকে? মালয়েশিয়া বর্তমানে মালয়েশিয়া। রুবেল বর্তমানে মালয়েশিয়াতে আছে। আর যেই 3 জন সন্ত্রাসীর বিরুদ্ধে আগে থেকেই মামলা আছে তাদের বিষয়টি আপনাদের সামনে একটু তুলে ধরি। এখানে যে শরীফুল আলম করিম আছে, যাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি, তার নামে সিলেট কোম্পানিগঞ্জ এবং কুমিল্লা দাউদকান্দি থানায় 2টি নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে আগে থেকেই। আরেকজন আছেন আমিনুল ইসলাম কালু, যাকে আমরা বনানীতে গ্রেফতার করেছি। তার নামে বনানী থানায় বিস্ফোরক দ্রব্য আইন একটি মামলা রয়েছে। এছাড়াও আছে সাজ্জাদ বদি, তার নামে দারুস সালাম থানায় মাদক সংক্রান্তে একটি মামলা রয়েছে। তাকে কি হত্যা উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে আপনারা ভয় দেখানোর জন্য? এটা মূলত আক্রমণের যে ধরন তা দেখে প্রতীয়মান হচ্ছে যে এটা হয়তো একটা ভীতি প্রদর্শনেরই একটা প্রয়াস ছিল। আর আপনাদেরকে এখানে আরেকটু উল্লেখ করতে চাই যে গতকালকে এই ঘটনাটা ঘটেছে বিকেলের দিকে। বিকাল 4টার পরে উনি যখন অফিস থেকে শেষ করে বাসার দিকে পায়ে হেঁটে যাচ্ছিলেন সেই সময় এই ঘটনাটা ঘটে। তো তারপর থেকে মিডিয়াতে যখন এই তথ্যগুলো প্রচার হয়, আমরা জানতে পারি এবং আমরা আমাদের কাজ শুরু করি, সেখান থেকে কিন্তু সময় আসলে খুব একটা বেশি লাগেনি। আমরা অপরাধী যাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি, এইটা হচ্ছে অতি দ্রুততার সাথে এই কাজটা করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেটুকু আপনাদের সামনে উপস্থাপন করলাম। সভাপতি যেহেতু একটা মামলা হয়েছে, এই মামলার জন্য তো একজন আইও ডিটেল হবেন এবং অলরেডি হয়েছেন এবং তারা এটা নিয়ে আরো বিশদ যাচাই বাছাই করবেন। পরবর্তীতে হয়তো সময় সাপেক্ষ বিষয়ে এখানে হয়তো আরো যে সমস্ত তথ্য আছে এটার সাথে সম্পর্কিত সেগুলো উঠে আসবে এবং আপনারা যদি ওই সংশ্লিষ্ট যে আয়ও যিনি আছেন তার সাথে যদি যোগাযোগ করেন, আমার ধারণা ওনারা আপনাদেরকে যথোপযুক্ত সমস্ত তথ্য দিতে সক্ষম হবেন। ধন্যবাদ। আচ্ছা, আপনারা এই অপরাধে সিস্টেমে আনার প্রসেসটা, তাহলে আমরা দেখলাম সর্বশেষ 4 ঘন্টা আপনারা
জি। এখানে আসলে নিয়ে করে কি? দেখুন, সবকিছু কিন্তু আইনি প্রক্রিয়ার ভিতরেই সম্ভব। এমন না যে বাংলাদেশে কোনো একটা অপরাধ সংগঠিত হচ্ছে এবং যে করছে বা যারা করাচ্ছে তারা সবাই দেশের ভেতরে আছে বা থাকবে, এমন কোনো নির্দিষ্ট ইয়ে নেই। তো এমনও হয়েছে যে দেশের ভেতরে কোনো অপরাধ সংগঠিত হয়েছে, অপরাধী দেশের বাইরে চলে গিয়েছে, তাকেও কিন্তু আটক করা হয়েছে। অতি সম্প্রতি আপনারা এরকম উদাহরণ কিন্তু দেখেছেন, খুবই চাঞ্চল্যকর ঘটনা এরকম ঘটেছে, কিন্তু তাকেও সেখানে আটক করা হয়েছে এবং সেখান থেকে দেশে ফেরত এনে পরবর্তী যে আইনি কার্যক্রম সেগুলো কিন্তু চলমান রয়েছে। তো উদাহরণ হিসেবে আপনারা এগুলো দেখতে পাচ্ছেন। এই একইভাবে বলতে পারি যে এই ক্ষেত্রে যে কলকাঠি নাড়িয়েছে সে হচ্ছে দেশের বাহিরে বসা, কিন্তু দেশের বাহিরে থাকলে যে সে আইনের ঊর্ধ্বে উঠে যাবে বিষয়টা কিন্তু এমন না। তো আমাদের প্রচেষ্টা চলমান থাকবে এবং আমরা চেষ্টা করব অপরাধী যেখানেই থাকুক তাকে দ্রুত সময়ে যেন আইনের আওতায় আনতে পারে। উনি কি টেন্ডার শাখায় ছিলেন কিনা? উনি কি বিষয়টা একটু clear উনি করে- উপপরিচালক, উনি ওইখানকার একজন উপপরিচালক। উপপরিচালকের একটা টেন্ডার কমিটি থাকে। এই মুহূর্তে আমার কাছে তথ্যটি এই মুহূর্তে উপস্থিত নেই, আপনাকে পরে জানাতে পারবো। আপনারা বলছেন যে দুইটা গ্রুপের একজন একজন করে বলে দিয়েছি। দুইটা গ্রুপের অন্তত 15 জন বলছেন। কিন্তু তারা তো হচ্ছে ডাক্তারকে যে হামলাটা করলো, তারা তো তাদের গ্রুপের বা মানে অপোজিট যে গ্রুপ আছে তাদেরকে হামলা করার কথা, ডাক্তারকে কেন হামলাটা করলো? আচ্ছা, আমি এই প্রশ্নের সঙ্গে অ্যাড করে বলি যে টেন্ডার নিয়ে যদি দুইটা গ্রুপের মধ্যে হতো তাহলে উপপরিচালকের উপরে হামলাটা কেন? এই একটা প্রশ্ন। একই ধরনের প্রশ্ন। ধন্যবাদ। ওই যে বললাম সময়টা অত্যন্ত সংক্ষিপ্ত, আমরা যতটুকু সময় পেয়েছি সেই সময়ে আমরা যতটুকু তথ্য উদ্ঘাটন করতে পেরেছি, প্রাথমিক তথ্যের ভিত্তিতে আমাদের এই অভিযানটা পরিচালনা করা হয়েছে এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এর চেয়ে বিশদ যদি তথ্য পেতে হয় তাহলে এই ঘটনার সাথে সম্পর্কিত যে ইনভেস্টিগেটিং অফিসার আছে তার সাথে যোগাযোগ করলে আশা করছি পরবর্তীতে উনি সঠিক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবেন। হামলার সঙ্গে যারা হামলা করেছে জি, তাদের কোনো আপনারা রাজনৈতিক কোনো পদ কোনো পদ না, এই প্রশ্নটার উত্তর আগেই দেওয়া হয়েছে। যারা হামলা করেছে এবং পরিকল্পনা করেছে কারোরই আসলে আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এটা কখনোই মুখ্য থাকে না যে তার রাজনৈতিক পরিচয় কি। যে অপরাধ করেছে আমাদের চোখে সে অপরাধী, আর যে অপরাধী সে আইনের আওতায় আসতে বাধ্য, এটাই তার একমাত্র পরিচয়। এর বাহিরে অন্য কোনো পরিচয়ে তাকে আমরা পরিচিত করতে চাই না। ধন্যবাদ। আবারও বলছি যে এই বিষয়ে বিশদ তথ্য আপনাকে ইনভেস্টিগেটিং অফিসার দিতে পারছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।